দেখছেন এটি নিউজ। আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জানাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা এর মধ্যেই দেখেছেন যে সবার মাঝে কিন্তু বেশ একটা অস্থিরতা কাজ করছে। সবাই আন্দোলনমুখী, বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন হতে দেখছি এবং এত আন্দোলন হতে আসলে সরকার কোন দিকে যাবে এই নিয়েই আমরা আজকে আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। নির্বাচনমুখী রাজনীতি আমরা দেখেছি যে বিএনপি এই সময়ের মধ্যে নির্বাচন নিয়ে তাদের যে গুরুত্ব দিচ্ছে। এই সময়টার মধ্যে তারা চাচ্ছে যে সংস্কারগুলো আসলে করা হচ্ছে সেটা স্বল্প সময়ের মধ্যে সেরে একটা দ্রুত নির্বাচনের ব্যবস্থা যাতে অন্তর্বর্তীকালীন সরকার করে সে বিষয়ে তারা বেশ জোর দিচ্ছে এবং এই সব বিষয় নিয়ে আজকে আমাদের অতিথির সঙ্গে আমরা কথা বলবো। আমাদের অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন আব্দুল লতিফ সম্রাট, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সাবেক প্রেসিডেন্ট ইউএসএ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই দর্শকদেরকে বলছিলাম যে নির্বাচনমুখী রাজনীতি যেটা আমরা এখনকার সময় দেখতে পাচ্ছি এবং আরও একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে সবার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। নিত্যদিন আমরা নিত্য নতুন সমস্যা নিয়ে আন্দোলন হতে দেখছি। জনগণে যে একটা প্রশ্ন আসলে আসছে যে সরকার তাহলে কোথায় যাবে, কি উত্তর দেবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এটিএন নিউজের অসংখ্য দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানিয়ে এবং আমার নির্বাচনী এলাকা নড়াইল একের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথাগুলি বলবো। প্রথমত দেখুন, যে কথা বললেন যে বিএনপি নির্বাচনের জন্য নির্বাচনমুখী হয়েছে। বিএনপি একটি নির্বাচনমুখী দল এবং আপনারা জানেন গত 17 বৎসর বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার জন্য তদানীন্তন স্বৈরাচারী সরকার এমন কোনো উপায় নাই যা অবলম্বন করেনি, এমন কোনো ঘৃণ্য পথ নেই যে পথে তারা হাঁটেনি। শত সহস্র লক্ষ বিএনপির নেতাকর্মীকে অত্যাচার করেছে, আমাদের নেতাদেরকে অন্তরীণ করেছে, কর্মীরা পলাতক ছিল, 50 লক্ষের উপরে মামলা দিয়েছে এবং ষড়যন্ত্রমূলক মামলায় কাউকে কাউকে ফাঁসির আদেশ পর্যন্ত দেওয়া হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ। তো আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আওয়ামী লীগের এই স্বৈরাচারীর বিরুদ্ধে গত 17 বৎসর সোচ্চার ছিল কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সঙ্গে কিছু গণতন্ত্রমুখী অন্যান্য দলও যোগ দিয়েছেন। এখন বিএনপি তো নির্বাচনের বিকল্প কোনো পথ দেখে না সরকার গঠনের। অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক এই ধরনের কিছু অ্যারেঞ্জমেন্ট দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে করা যেতেই পারে এবং তাতে বিএনপি অকুণ্ঠ সমর্থন দিয়েছে এবং এই সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় তখন বিএনপি ব্ল্যাঙ্ক চেক দিয়ে তাদেরকে সমর্থন করেছে। এখন আমরা সবাই বুঝতে হবে, প্রথম সরকারের নামের আগের এই কথাটাই বলে দেয় এই সরকার দীর্ঘস্থায়ী হওয়া উচিত না। অন্তর্বর্তীকালীন স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট, স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্টটাকে তো আপনি পার্মানেন্ট করতে পারেন না। এখানে দেওয়াল উঠে নাই, আপাতত পর্দা দিয়ে ঢেকে দিলেন, সেটা হইতে পারে, কিন্তু যদি বলেন এটা অনন্তকাল চলুক, পর্দার কালার দেখি, এই করি সেই করি, দেওয়াল যদি না ঘটেন, এই যে সারা উন্নত বিশ্ব যারা গণতন্ত্রকে ধারণ করে, গণতন্ত্রের মাধ্যমে তাদের চলতেছে, কোনো দেশেই গণতন্ত্রহীন অবস্থায় একটা সুষ্ঠু কোনো শাসন ব্যবস্থা হতে পারে না, নাগরিকদের অধিকার সুনিশ্চিত হতে পারে না, সমাজ দুর্নীতিমুক্ত হতে পারে না, বিচার বিভাগ স্বাধীন থাকতে পারে না। এই যে এবং একটা স্বৈরাচারী মনোভাব তৈরি হয় এবং তার কার্যক্রমের মাধ্যমে জনগণকে ভোগ করতে হয় সেই স্বৈরাচারের অত্যাচার। এই জন্য বিএনপি বলেছে যে একটা আন্দোলন পরবর্তী বৈপ্লবিক পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে একটা স্বৈরাচার সরকারকে ছাত্র জনতার বলতে গেলে আত্মত্যাগ জীবনে ভোলার মতো না, যেভাবে তারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন করেছে। আজকে একটা কথা কিন্তু আপনি ওই যে বলেছেন যে চতুর্দিকে এই আন্দোলন সেই আন্দোলন,
আমি গতকালই একটা টক শোতে বলতেছিলাম যে মনে হয় বাংলাদেশ এখন আবদার রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনারা 17 বছর কি করলেন? এরকম কোনো আন্দোলন দেখা যায়নি এবং নিত্যনৈমিত্তিকভাবে যে নানা ইস্যু নিয়ে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। স্যার, আমরা যদি একটু বলি সংস্কারের প্রসঙ্গে আসি, কারণ দেখা গেছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর সবচেয়ে যে বিষয়টি সামনে এসেছে সেটা হচ্ছে সংস্কার। কারণ বলা হচ্ছে এবং দেখা যাচ্ছে, যেটা আমাদের রিপোর্ট সামনে আসছে, যে নানা জায়গায় আসলে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন এবং এই সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে সংস্কার কমিটি প্রণয়ন করেছেন, তারা তাদের রিপোর্ট পেশ করছেন একে একে। এই যে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে, তারা কি সংস্কার ছাড়াই নির্বাচন চাচ্ছে কিনা, এরকম একটা প্রশ্ন আছে। আপনারা যদি আমাদের মহাসচিব সহ আমাদের মাননীয় চেয়ারপারসন ভারপ্রাপ্ত তাদের বক্তব্যগুলি দেখেন, তারা কিন্তু সবসময় বলেছে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে এবং যে সমস্ত ইস্যুতে জাতীয় ঐক্যমত হচ্ছে, এখন সংস্কারের ব্যাপারে এটা কিন্তু আশা করা উচিত না যে ধরেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের আদর্শ আছে, আমাদের লক্ষ্য আছে, আমরা অলরেডি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এবং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু কিছু ধরেন অরাজনৈতিক, কিন্তু তারা হয়তো তাদের নিজ নিজ ক্ষেত্রে তাদের অবদান আছে, কিন্তু অরাজনৈতিক লোকের সমস্ত সংস্কার বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল অ্যাজ ইজ মেনে নিবে, এটা তো আশা করা উচিত না। 2 নম্বর, আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহত্তম দল, তার সঙ্গে এখন ধরেন 5 জনের একটা রাজনৈতিক দল এসে অমত করলো, তো এখন সেই জন্য পুরো জিনিসটা ভেস্তে যেতে পারে। আপনি বলছেন যে একেবারে ঐক্যমত তো ওরকম ভাবে হয় না। একটি গণতান্ত্রিক দেশে ঐক্যমত হইতে হবে মেজরিটির ঐক্যমত। তো সেই মেজরিটি যদি আপনি রেখে আপনি ঐক্যমতের কথা বলেন, সেটা হতে পারে, আর তা না হলে এটা একটা ইম্পসিবল কনসেপ্ট। সবাই ঐক্যমত হতে হবে, সবাই তো ঐক্যমত কোনো বিষয় হইতে পারবে না। এখানে ইভেন রাজনৈতিক যখন নির্বাচন হয় তখন কি একদল সব কিছু পায় না, তো কেউ বলে ওইটা, কেউ বলে এইটা। তো মেজরিটির কথাগুলি শুনতে হবে এবং এটাকে একটা, আমি বলি, ওয়েটেড অ্যাভারেজ মেথড হইতে হবে। কোন দলের কত শক্তি, কত মেম্বার, কত তাদের ফলোয়ার্স, ফলোয়িংস, কর্মী, নেতা, তাদেরকে, এবং যদি আপনি 5 জনের একটি XYZ দলের একই গুরুত্ব দিয়ে যদি ঐক্যমত করতে যান, সে ঐক্যমত কোনোদিনই হইতে পারে না। অবশ্যই স্যার, আমরা এই বিষয়ে আরও আপনার কাছ থেকে জানবো এবং অন্তর্বর্তী সরকারের যে 5 মাসটা অতিবাহিত হয়েছে, এই 5 মাসের মূল্যায়ন আপনি কিভাবে করবেন তাও আপনার কাছে জানতে চাইবো। তবে তার আগে দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এবং আজকে আমরা নির্বাচনমুখী রাজনীতি নিয়ে কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সঙ্গে। আরও একবার আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের অতিথিকে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউএস এর সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট আজকে আমাদের সাথে আছেন। স্যার, আমরা বিরতিতে যাবার আগ মুহূর্তে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের 5 মাস ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, কিভাবে মূল্যায়ন করবেন? অ্যাবসলিউটলি, তারা যে দায়িত্ব সমস্ত রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশা শ্রেণীর মানুষরা ঐক্যবদ্ধভাবে তাদের যে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব পালনের জন্য তারা সচেষ্ট আছেন, করছেন। এখন কিছু কিছু জায়গায় আমাদের সময়জনিত কিছু প্রশ্ন আছে, যেগুলো আমাদের শুধু না, জনমনেও এই প্রশ্ন আস্তে আস্তে উঠছে। আমি একটা উল্লেখ করে বলি, গতকাল যখন আমি একটা টক শোতে বাসায় ফিরছিলাম, তা আমি ভাবলাম যে এক পর্যায়ে আমাদের তো রাজনৈতিক মতামত আছে, একজন সাধারণ মানুষ ড্রাইভার সাহেবের কাছে শুনি
তাদের মূল্যায়নটা কি? তারা বলে যে দেখেন, আজকে দ্রব্যমূল্যের যে দাম, ওনরা আগেও যে জিনিস ছিল এখনো সেই আছে। সবজির দাম কমলে চালের দাম হু হু করে নাকি ইদানিং বাড়তেছে, বেড়ে যাচ্ছে, মানুষের উপর চাপ হচ্ছে, এবং ওই মানুষের আইন শৃঙ্খলা বিভিন্ন বিষয়ে অনেক অভিযোগ আছে। এখন একদল লোক চেষ্টা করতেছে বিভিন্ন বিষয়কে বিএনপিকে অভিযুক্ত করার জন্য। বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি এই করতেছে। তো সরকারকে কি কোনো জায়গায় বিএনপি কোনো মেমোরেন্ডাম দিছে যে বিএনপির লোকজন চাঁদা চাইলে, দখলবাজি করলে তাদেরকে কোনো জেলে নেওয়া যাবে না, ধরা যাবে না? আমাদের চেয়ারপারসন তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছে আমাদের নেতাদের অনেককে বহিষ্কার করছে, তাদের শোকজ করছে, এবং বলছে পার্টি উইল হ্যাভ জিরো টলারেন্স টুয়ার্ডস এনি কাইন্ড অফ র্যানসাম, এইসব করার জন্য এটা করতে পারবে না। নেতাকর্মীদেরকে সতর্ক করেছেন। এখন ধরেন এই যে বিভিন্ন দাবি দেওয়া, প্রতিদিন আবদার, রাস্তাঘাট বন্ধ, জনজীবন দুর্বিষহ, এই একটা জিনিস দেখেন যে আন্দোলন আগে হয়েছে কোটা না মেধা, কোটা না মেধা। হঠাৎ করে এই আন্দোলন দেখছে যে বললেই এই সরকার মেনে নেয়, এটা সরকারের একটা দুর্বলতা। মেনে যা বলবে তাই যদি মানতে হয়। এখন দেখলেন কিছুদিন আগে সেক্রেটারিয়েটে ছাত্ররা যে স্লোগান ধরে দিল, অটো না মেধা, অটো না মেধা, অটো অটো বলতে বলতে তাদের অটো দিয়ে দেওয়া হলো। সরকারের জনগণের মানে জেনারেল একটা তো তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সুদীর্ঘ সময় সেই দায়িত্ব তারা পালন করতে পারবেন না। কারণ হচ্ছে যে তারা, দিস ইজ এ গভর্নমেন্ট নট ব্যাকড বাই এ ইলেক্টেড অফিসিয়ালস, যার জন্য তারা বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। আমি তাদের ভালো কিছু পদক্ষেপকে করি, কিন্তু আপনি যদি দেখেন আজ পর্যন্ত আওয়ামী লীগের লক্ষ লক্ষ দুষ্কৃতিকারী, তাদের চূড়ান্ত নেত্রী শেখ হাসিনার থেকে শুরু করে মন্ত্রী পরিষদ, এমপি, আমলা যারা ছিল, আপনি দেখেন একজন লোকেরও এখন পর্যন্ত কোনো বড় ধরনের সাজা হয়েছে আমরা দেখতে পারি নাই। মানে প্রসেস চলতেছে। এই ধরনের ক্ষেত্রে যদি বলি, ইন এ ওয়ে একটা এই ধরনের গণ অভ্যুত্থানের পরে সরকার যে আসবে তাকে বিপ্লবী ভূমিকা নিতে হবে। বেস্ট হইতো যদি এটাকে বিপ্লবী সরকার আখ্যা দেওয়া হইতো, তা না দিয়েছে অন্তর্বর্তীকালীন, কিন্তু তাদের ভূমিকাটা থাকতে হবে বিপ্লবী ভূমিকা। এখন যদি আপনি অন্য সময়ের মতো যে আসলো, গ্রেপ্তার করলাম, 7 দিন রিমান্ডে নিলাম, ও লোকের কাছে 10-20 হাজার কোটি টাকা আছে, যারা গেল তাদের কোনোভাবে ম্যানেজ করে চলে গেল জেলে, এবং সেখানে তারা রাজকীয়ভাবে বাড়ির খাবার এনে খাচ্ছে, এবং তারা অ্যাকচুয়ালি দে ডোন্ট কেয়ার, তাদের বাড়ির থেকে ফরাস এই সমস্ত আসে। তা এখন এই যে দুর্বলতা, বিচার বিভাগ, মানুষ কিন্তু আপনি নিজে বা অন্য যে কোনো আপনারা সংবাদ জগতের সঙ্গে আছেন, দেখবেন মানুষ খুবই হতাশ। অবশ্যই স্যার, এবং আপনার এর সাথে আমি একটু যোগ করতে চাই যে দেশের সমস্ত যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, ইসি, দুদক সহ আরও যেসব প্রতিষ্ঠান আছে, সেগুলো সবগুলোকেই আসলে বিগত সরকার এক প্রকার ধ্বংস করে গেছে, এবং এগুলোকে পুনরায় প্রতিষ্ঠা করা এবং এই সরকারের পক্ষে আসলে আদৌ সম্ভব কিনা। কারণ যারা আছেন এখানে কর্মরত, তারা এই বেশিরভাগ জনবলই বিগত সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত। এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি যে বলছেন ওইটার সঙ্গে একটু দ্বিমত করি। এক প্রকার ধ্বংস না, সর্বপ্রকারে ধ্বংস করে গেছে। এবং আপনার দেখেন এই যে বললাম যে এই যে ইনস্টিটিউশনগুলিকে আবার মানে একটা সত্যিকারের নিরপেক্ষভাবে রিঅর্গানাইজ করে রিফর্ম করা, এটার জন্য আপনার নির্বাচিত সরকার লাগবে। এখন যেটা দরকার, যা এই সরকার যেই কথাটা বলতে পারতো, তারা বলতে পারতো যে দেখেন 17 বৎসর আপনাদের আন্দোলনের এই কোনো কিছু ছিল না, আর আপনারা 1 বছর ধৈর্য ধরেন, আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করি, আপনাদের যা দাবি দেওয়া আছে তাদের কাছে পেশ করেন। এখন এই যে রেলওয়ের একটা আন্দোলন এই যে চলমান আছে, এখনো আছে, যাত্রীদের কি অসীম এখন করছে, কিন্তু যে অপরিসীম দুর্ভোগ যা হয়েছে, রোগীরা যেতে পারেনি হাসপাতালে, মানুষ যেতে পারেনি। তা এই যে কিছুদিন আগে তাদের একটা দাবি মেনে নেওয়া হয়েছে, কিছুদিন পরে আবার দাবি দিচ্ছে। কারণ এখানের একমাত্র কারণ হচ্ছে সরকার দুর্বল,
জনগণের মানে যে ঐক্যবদ্ধ একটা সমর্থন আছে, সরকার শান্তিপূর্ণভাবে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুক, কিন্তু যতক্ষণ সেইটা না হচ্ছে আমরা লক্ষ্য করতেছি বিভিন্ন মহল থেকে চাপ দিয়ে নৈতিক অনৈতিক অনেক দাবি দেওয়া তারা আদায় করে নিচ্ছে। তো আমাদের 31 দফা যেটা আমাদের চেয়ারপারসনের নেতৃত্বে আমাদের দলীয় হাইয়েস্ট ফোরামে অ্যাপ্রুভ করে যেটা দেওয়া হয়েছে জনগণের কাছে লিফলেট আকারে পত্র পত্রিকার মাধ্যমে, পরিষ্কারভাবে এই কথাগুলি লেখা আছে যে সমস্ত যেগুলা আপনার ইনস্টিটিউশন যেগুলাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, দলীয়করণ করা হয়েছে, আত্মীয়করণ করা হয়েছে, সেগুলাকে নিরপেক্ষ ইনস্টিটিউশন হিসেবে তাদেরকে গড়ে তোলার জন্য আমাদের এজেন্ডা আছে। ইনশাল্লাহ জনগণের ভোট নিয়ে নির্বাচিত হইলে বিএনপি এই জিনিসটা প্রথমেই করবে, এই সমস্ত ইনস্টিটিউশনগুলিকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এটাকে করতে হবে। আচ্ছা স্যার, অন্তর্বর্তীকালীন যে সরকারের যে নানামুখী সংস্কারের কার্যক্রম নেওয়া হয়েছে এবং তারই অনেক সিদ্ধান্তকে কিন্তু দেখা গেছে বিএনপি বিগত সময়ে কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে কঠোর সমালোচনা করছে। তাতে কি বলা যায় যে বিএনপির সাথে কি অন্তর্বর্তীকালীন সরকারের একরকম দূরত্ব চলে এসছে? এই একটা জিনিস আমি বারবার বলার চেষ্টা করি, ভিন্ন মত আর অনৈক্য তো এক জিনিস না। আপনার সঙ্গে আমি কথা বলছি, আপনার ওই যে বললাম যে এক প্রকারের সাথে আমার ডিফারেন্স আছে, আমি বললাম সর্বপ্রকার। এর মানেই না যে আপনার সঙ্গে আমার কোনো একটা বিবাদ বেঁধে গেল, বিবাদ তো বাঁধে নাই। তারা একভাবে করতে চাচ্ছে, বিএনপি তার দলীয় অবস্থান থেকে বলতেছে যে এভাবে না করে এভাবে করলে ভালো হয়। এখানে দূরত্বের তো কিছু নাই, এখানে মতের ভিন্নতা আছে। আমাদের মতের ভিন্নতা অবশ্যই আছে। বিএনপি একটা রাজনৈতিক দল, এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। বর্তমান গভর্নমেন্ট, ইউনূস সাহেব তো রাজনীতি করেন নাই, বা আরও যারা এখন বর্তমান উপদেষ্টা পরিষদে আছে, দুইজন ছাত্র বাদে বাকি কেউই রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না। এমনকি ওই দুইজন ছাত্র এই আন্দোলনের আগে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গেও ছিল না। অতএব রাজনৈতিক নেতাদের সাথে অরাজনৈতিক নেতাদের মত পার্থক্য থাকবে। আমরা কিন্তু এখনো সমর্থন প্রত্যাহার করি নাই। এই যে মানুষ একটা ভুল কথা বলে, আমাদের যদি দূরত্ব থাকে তাহলে আমরা বলতাম যে এই সরকারকে আমরা আর সমর্থন করি না, অবিলম্বে পদত্যাগ দাবি করি। আমরা কি এরকম কিছু বলছি? অবশ্যই স্যার, বিগত সরকারের সময় কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 3টি নির্বাচন করা হয়েছিল, যেটা একেবারেই প্রশ্নবিদ্ধ। এবং সেই সাথে প্রহসন বললে ভালো হতো। প্রহসনের নির্বাচন, অবশ্যই আমরা আপনার সাথে একমত। এবং সেই সাথে বলতে চাই যে নেতাকর্মীদের বিরুদ্ধে যে নিষ্ঠুরতা দেখিয়েছিল, আয়নাঘর গুম খুন সংক্রান্ত যে একটা প্রতিবেদন হিউম্যান রাইটস ওয়াচ থেকে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই, যদি একটু ছোট করে বলেন। এবং দেশ থেকে নীতি নৈতিকতা মানবিক মূল্যবোধ ধ্বংসের জন্য আওয়ামী লীগের দায় দেখেন কিনা, বা বিচার আওয়ামী লীগের দায় দেখেন কিনা, এইটা দেখার জন্য তো কোনো লেন্স লাগবে না ভাই। আপনারা সবাই বলেন আপনারা দেখেন কিনা, বাংলাদেশের কোনো লোক খুঁজে পাবেন যারা এই আওয়ামী লীগের দায় দেখে না? 3-3টে নির্বাচন, ওটা কি নির্বাচন বলা যায়? এটা একটা নির্বাচনের নামে প্রহসন। এর পিছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আছে। দেখেন, আওয়ামী লীগ সারা দেশকে দখল করছে, পুলিশের কনস্টেবল থেকে আইজি, র্যাবের সিপাই থেকে ডিজি, সেক্রেটারিয়েটের পিয়ন থেকে সেক্রেটারি, সমস্ত জায়গায় তারা দলীয়করণ করে ফেলছে তখন তাদের শাসনামলে। এবং এরা প্রত্যেকে, যে সমস্ত সংসদ সদস্য দলীয় নেতারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের পেটুয়া বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ সব ইন প্লেস। তারপরেও তারা একটা নির্বাচন দিতে ভয় পাইছে 18 বছর। কারণ তারা জানে এই দেশের যে জনগণ, তার সাইলেন্ট মেজরিটি গোজ উইথ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার জন্য তারা কখনো সাহস করেনি। আপনি চিন্তা করেন, এই ধরনের একটা অ্যাপারেটাস ইন প্লেস থাকার পরে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিতেই পারতো। অবশ্যই স্যার, তারা দেয়নি। অতএব এটা তাদের একটা দায়িত্ব ছিল, তারা দে ফেইল টু কমপ্লাই। এবং এটা কিন্তু আপনি একটা মনে রাখতে হবে, মানুষের টাকা চুরি এক ধরনের অপরাধ, আর মানুষের অধিকার ভোট চুরি এটা আরো জঘন্য। কারণ ওই ভোট চুরির মাধ্যমেই তারা স্থায়ী হয়েছে 3 বার। এবং ওই চোররা যখন ভোট চুরি করতে পারছে, তখন জনগণের সম্পদও চুরি করতে পারছে। অতএব এর জন্য তাদের টাকা পয়সা, অন্যান্য চুরি, লুণ্ঠন, হত্যা, গুম খুনের বিচার তো হইতেই হবে। এবং ভোট চুরির জন্য তাদেরকে আলাদা বিচার করতে হবে আবারও। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে বিগত সরকারের যে নানা অনিয়ম এবং অপরাধ ছিল, তার বিচার আপনারা চান?
চাই এবং করতে চাই জনগণের ম্যান্ডেট নিয়ে। আমরা যদি ইনশাআল্লাহ যাই, আশা করি যাব, তখন অবশ্যই এর প্রত্যেকটার ন্যায় ভিত্তিক বিচার। আমার কি রাগ আছে কার উপর, আমার প্রতিদ্বন্দ্বী কে ছিল, ওইভাবে না, ন্যায় ভিত্তিক একটা বিচার করতে হবে। আমি আপনাকে একটা বলি, অবিচারের ছোট্ট একটা কাহিনী বলে চলে যাই। স্যার আমাদের সময় কম। আমাদের নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা একটা মামলা দিয়ে এতিমের 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে জেল কতদিন দেওয়া হয়েছিল? প্রথমে নিম্ন কোর্ট দিল 5 বছর, পৃথিবীর ইতিহাসে নাই উচ্চ আদালত দিল 10 বছর। আচ্ছা ঠিক আছে, তা ওনার আত্মসাতের অ্যামাউন্ট হইল 2 কোটি। তারা বলছে যা সম্পূর্ণ ভুয়া। তা 2 কোটি আত্মসাতের জন্য যদি বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী, স্বাধীনতা ঘোষকের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, তিনি জনগণের নির্বাচিত 3 বারের প্রধানমন্ত্রীর বিচার হইল 10 বছর। তা আপনি এখন হিসেব করেন আওয়ামী লীগের এই সব নেতা নেত্রী যাদের 20,000, 25,000, 40,000 কোটি করে চুরি করছে, তাদের তো কিয়ামত পর্যন্ত জেল হওয়া দরকার। নিশ্চয়ই দেখেছেন। অবশ্যই স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। জি, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকেও আপনার অত্যন্ত সুন্দর সঞ্চালনার জন্য। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা কথা বলছিলাম আজকে নির্বাচনমুখী রাজনীতি নিয়ে। আব্দুল লতিফ সম্রাট আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে এই নিয়ে কথা বলছেন আমাদের সাথে। আমরা জানি যে ঐক্যমতের জায়গা যাতে নষ্ট না হয় সে ব্যাপারেও নিশ্চয়ই তারা তাদের যে উদ্যোগ সেটা বহমান রাখবেন, এবং সেই সাথে যে মতের অমিল থাকা সত্ত্বেও কিন্তু ঐক্যের জায়গাটা যাতে নষ্ট না হয় সে বিষয়েও তারা সজাগ থাকবেন। এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো আয়োজন নিয়ে নিশ্চয়ই আমরা আবার আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ।